যে দেশ নিজের নাগরিকদের দুবেলা আটার যোগান দিতে পারে না, যে দেশের অর্থনীতি আজ বিশ্বব্যাংক আর আইএমএফের দয়ার ভিক্ষার ওপর টিকে রয়েছে, সেই দেশ নাকি বিশ্বমঞ্চে কাশ্মীর নিয়ে বড় বড় লেকচার দেয়। হ্যাঁ, আমরা কথা বলছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে নিয়ে। কিন্তু আজ আর শুধু অর্থনৈতিক দেউলিয়াপন নয়, পাকিস্তান আজ দাঁড়িয়ে আছে এমন এক চরম ভূরাজনৈতিক মহাসংকটের মুখে। বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানের পতন আর মাত্র শুধু সময়ের অপেক্ষা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, চারদিকে শুধু বিদ্রোহের আগুন। যে ইসলামকে হাতিয়ার করে একটা কৃত্রিম রাষ্ট্র তৈরি করা হয়েছিল, আজ সেই ইসলামের নাম নিয়েই নিজেদের মুসলিম ভাইদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে পাকিস্তানি সেনা। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় কি জানেন? এই ডুবন্ত, প্রতারক ও ব্যর্থ রাষ্ট্রের সাথে হাত মেলাতে চাইছে বাংলাদেশের এক শ্রেণীর নতুন নীতি নির্ধারকেরা। আজ পাকিস্তানের এই ঐতিহাসিক পতনের জীবন্ত দলিল আপনাদের সামনে তুলে ধরব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। ইতিহাসের এক অদ্ভুত নিষ্ঠুর পরিহাস আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারত ভেঙে যে কৃত্রিম রাষ্ট্রটির জন্ম হয়েছিল, আজ 2026 সালে এসে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ার মুখে। পাকিস্তান সরকার এবং তাদের রাওয়ালপিন্ডির মিলিটারি এস্টাবলিশমেন্ট সবসময় ভারতের কাশ্মীর নিয়ে কুম্ভীরাস্ত্র বর্ষণ করে, রাষ্ট্রসংঘে গিয়ে মুসলিমদের মানবাধিকার নিয়ে গলা ফাটায়। কিন্তু পর্দার পেছনের আসল সত্যিটা কি? আজ খোদ পাকিস্তানের ভেতরেই মুসলিমরা সুরক্ষিত নয়। পাকিস্তানি সেনা প্রতিদিন নিজেদের দেশের মুসলিম নাগরিকদের ওপর যে নির্মমতা চালাচ্ছে, তা শুনলে শিউরে উঠতে হয়। আজ আমরা একে একে আলোচনা করব কিভাবে পাকিস্তানের চারদিকে সীমান্ত আজ জ্বলছে, আর কেন পাকিস্তানের এই অবধারিত ধ্বংস বাংলাদেশের জন্য এক বিরাট সতর্কবার্তা। শুরু করা যাক উত্তর দিক থেকে। পাকিস্তান, যাকে তথাকথিত আজাদ কাশ্মীর বা পিওকে বলে দাবি করে, সেখানে আজ স্বাধীনতার নয়, বরং শোষণের অন্ধকার রাজত্ব চলছে। বিগত কয়েক মাস ধরে পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখানকার সাধারণ কাশ্মীরি মুসলমানরা ভারতের জম্মু কাশ্মীরের উন্নয়ন দেখছে। তারা দেখছে কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতের অংশে মানুষ শান্তিতে আছেন, ব্যবসা করছেন, বিদ্যুৎ পাচ্ছেন। আর অন্যদিকে পাকিস্তানের পিওকেতে সাধারণ মানুষ সামান্য আটা, সস্তার বিদ্যুৎ এবং বেঁচে থাকার মৌলিক অধিকারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। কিন্তু এই শান্তিপূর্ণ এবং ন্যায্য আন্দোলনের জবাবে পাকিস্তানি এস্টাবলিশমেন্ট বা পাক সেনা কি দিল জানেন? বুলেট, লাঠি আর নির্মম অত্যাচার। সাম্প্রতিক সময়ে পিওকে এবং গিলগিটে পাকিস্তান রেঞ্জার্স ও পুলিশ নির্বিচারে সাধারণ আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে। শতাধিক নিরীহ কাশ্মীরি মুসলমানকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে বন্দী করা হয়েছে। বাল্টিস্তানের পাহাড়ি উপত্যকায় আজ সেনার বুটের তলায় পৃষ্ঠ। যে পাকিস্তান দুনিয়ার সামনে কাশ্মীরের রক্ষাকর্তা সাজে, তারা নিজেদের অধিকারে থাকা কাশ্মীরদেরই পশুর মতো হত্যা করছে। এদের আসল উদ্দেশ্য কাশ্মীরি মুসলিমদের অধিকার দেওয়া নয়, বরং তাদের সম্পদ লুট করে রাওয়ালপিন্ডির জেনারেলদের পকেট ভরানো। এবার নজর ঘোরানো যাক দক্ষিণ দিকে। দক্ষিণ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশটি আজ কার্যত পাকিস্তান সরকারের হাতছাড়া হয়ে গেছে। ভৌগোলিক দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং খনিজ সম্পদে সবচেয়ে ধনী, কিন্তু সেখানকার মানুষ সবচেয়ে দরিদ্র। আজ বেলুচিস্তানের পরিস্থিতি কি? সেখানে চলছে এক অলিখিত রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। বেলুচ জনগণের ক্ষোভ আজ চরম সীমায়। একদিকে বেলুচ ন্যাশনাল মুভমেন্টের ব্যানারে সাধারণ মানুষ, বিশেষ করে হাজার হাজার নারী ও মায়েরা তাদের নিখোঁজ হয়ে যাওয়া স্বামী এবং সন্তানদের খোঁজে লং মার্চ করছে। পাকিস্তানি সেনা প্রতিদিন রাতে বেলুচ যুবকদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাদের আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। একে বলা হয় এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স। অন্যদিকে সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেল আর্মি বা বিএলএ আজ পাকিস্তানি সেনা এবং চীন নাগরিকদের ওপর একের পর এক ভয়ঙ্কর আত্মঘাতী হামলা চালাচ্ছে। সিপিসি বা চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের নামে বেজিং যেভাবে বেলুচিস্তানের সোনা, তামা আর গ্যাস লুট করছে, তার বিরুদ্ধে বেলুচ জাতি আজ অস্ত্র তুলে নিয়েছে। গোয়াদার বন্দর আজ কার্যত একটি সেনা ছাউনিতে পরিণত হয়েছে। পাকিস্তান সরকার সেখানে এতটাই অসহায় যে তাদের সেনা ছাউনি ছেড়ে বের হতে ভয় পাচ্ছে। বেলুচিস্তান আজ পাকিস্তান নামক কৃত্রিম রাষ্ট্রটিকে অস্বীকার করছে। এবার চলুন পশ্চিম সীমান্তে।
যেখানে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সীমান্ত বা ডুরান্ড লাইন অবস্থিত। পাকিস্তান একসময় ভেবেছিল আফগানিস্তানের তালিবান ক্ষমতায় এলে তাদের সুবিধা হবে, কিন্তু আজ সেই তালিবানের সহোদর তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি খোদ পাকিস্তানি সেনার ঘুম কেড়ে নিয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ পাকিস্তানি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। টিটিপি সেখানে সমান্তরাল সরকার চালাচ্ছে। তারা প্রতিদিন পাকিস্তানি সেনার পোস্ট, পুলিশ স্টেশন এবং সেনা কনভয়ে হামলা চালাচ্ছে। পাকিস্তানের আধুনিক চীনা অস্ত্রসজ্জিত সেনাও আজ পশতুন গেরিলাদের সামনে টিকতে পারছে না। ধর্মের নামে যে জেহাদি ফ্র্যাঙ্কেস্টাইনকে পাকিস্তান একসময় ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করেছিল, আজ সেই ফ্র্যাঙ্কেস্টাইনই খোদ পাকিস্তান রাষ্ট্রকে গিলে খেতে উদ্যত হয়েছে। আফগানিস্তানের তালিবান সরকারও আজ পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের তৈরি করা কৃত্রিম সীমান্তকে মানে না। শুধু কি কাশ্মীর, বেলুচিস্তান বা সীমান্ত অঞ্চল, পাকিস্তানের পেটের ভেতরে থাকা সিন্ধু প্রদেশও আজ তীব্র অসন্তোষে ফুটছে। সিন্ধি জনগণ আজ বুঝতে পেরেছে যে পাকিস্তান রাষ্ট্রটি আসলে কেবল একটি পাঞ্জাবি এলিট এবং সেনা জেনারেলদের স্বার্থ রক্ষার একটি হাতিয়ার। সিন্ধুর জল, সিন্ধুর রাজস্ব লুট করে নিয়ে যাওয়া হচ্ছে পাঞ্জাবে। জিএ-সিন্ধ আন্দোলনের মাধ্যমে সিন্ধি বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ আজ উচ্চকণ্ঠে বলছে যে তাদের সিন্ধি পরিচয় পাকিস্তান পরিচয়ের চেয়ে অনেক প্রাচীন এবং শ্রেষ্ঠ। করাচি এবং সিন্ধের অন্যান্য অংশে পাঞ্জাবি আধিপত্যের বিরুদ্ধে ক্ষোভ আজ ঘরে ঘরে। সিন্ধুর মানুষও আজ আর এই কৃত্রিম ইসলামিক রাষ্ট্রের জোয়াল কাঁধে বয়ে বেড়াতে রাজি নয়। এই সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করার পর আজ একটি মৌলিক প্রশ্ন তুলতে হবে, আসলে পাকিস্তানি কারা? এই ৭৯ বছরে কি আদৌ কোনো পাকিস্তানি জাতিসত্তা বা ন্যাশনালিটি তৈরি হতে পেরেছে? উত্তর হলো না। পাকিস্তান কোনো স্বাভাবিক বা ঐতিহাসিক রাষ্ট্র নয়, এটি একটি সম্পূর্ণ কৃত্রিম, জোড়াতালি দেওয়া একটি অসঙ্গতিপূর্ণ দেশ। পাঞ্জাবি, পশতুন, সিন্ধি, বেলুচ আর কাশ্মীরি, এদের সংস্কৃতি, ভাষা, ইতিহাস সম্পূর্ণ আলাদা। এদের জোর করে একটা ছাতার তলায় এনে রাখার জন্য একমাত্র যে আঠাটি ব্যবহার করা হয়েছিল তা হলো ধর্মের রাজনীতির ব্যবহার বা পলিটিক্যাল ইসলাম। কিন্তু শুধু এই ধর্মের নামে যে একটা রাষ্ট্র টিকে থাকতে পারে না, তার সবচেয়ে বড় প্রমাণ তো ১৯৭১ সালে বাংলাদেশ দিয়েই দিয়েছে। আজ ২০২৬ সালে পাকিস্তান সেই একই ভুল করতে চলেছে। তারা নিজেদের নাগরিকদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা দিতে পারে না, কিন্তু যখনই কোনো সংকট আসে তখনই ইসলাম বিপন্ন বা কাশ্মীর বিপদগ্রস্ত এই চটকদার স্লোগান তুলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। নিজের দেশের মুসলিমদের হত্যা করে। অন্য দেশের মুসলিমদের জন্য কান্নার এই ভণ্ডামি বেশি দিন চলতে পারে না। আজ পাকিস্তানের দেয়াল লিখন স্পষ্ট, এই কৃত্রিম রাষ্ট্রটির ভাঙন এখন শুধু সময়ের অপেক্ষা। আর ঠিক এই জায়গাতেই আসে আমাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়টি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের সাম্প্রতিক কিছু রাজনৈতিক পট পরিবর্তনের পর এক শ্রেণীর মহল এই ব্যর্থ, দেউলিয়া এবং প্রতারক রাষ্ট্র পাকিস্তানের সাথে নতুন করে পীড়িত গড়ার চেষ্টা করছে। পাকিস্তানের সাথে বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক জোরদার করার জন্য এক ধরনের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের নাগরিকদের আজ চোখ খুলে দেখতে হবে, যে দেশ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে না, যে দেশ নিজের ভূখণ্ডে মুসলিমদের ওপরই গণহত্যা চালাচ্ছে, তার সাথে বন্ধুত্ব করার চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত আর কী বা হতে পারে? ধর্মের নামে নিজেদের নাগরিকদের বোকা বানিয়ে সাময়িকভাবে টিকে থাকা যায়, কিন্তু চূড়ান্ত ধ্বংস যে অনিবার্য। পাকিস্তান আর জীবন্ত উদাহরণ। ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে বাংলাদেশ পাকিস্তানের ধর্মীয় ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছিল, আজ ২০২৬ সালে এসে পুনরায় সেই একই ফাঁদে পা দেওয়া হবে এই চরম ঐতিহাসিক মূর্খতা। পাকিস্তানের এই চলন্ত পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তোষণ আর ধর্মের নোংরা রাজনীতিকে দূরে সরিয়ে নিজেদের অর্থনীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করাই আজ বাংলাদেশের একমাত্র পথ হওয়া উচিত। আপনার কি মনে হয়, পাকিস্তানের এই অভ্যন্তরীণ ভাঙন কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন মানচিত্র তৈরি করতে চলেছে? আর বাংলাদেশের কি আদৌ উচিত এই দেউলিয়া রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক রাখা? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी।
यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।